আজ সপ্তম শ্রেণীর ব্যাকরণের একটি অধ্যায়, নানা রকম শব্দ। অধ্যায়টা দেখো, নানা রকম শব্দ। এই নানা রকম শব্দের যে অধ্যায়টা, সেই অধ্যায়টা নিয়ে আমাদের আলোচনা। প্রথমেই শব্দ কাকে বলে? তোমরা সবাই সপ্তম শ্রেণীতে পড়ো। অতএব শব্দ কাকে বলে, শব্দ কিভাবে গঠিত হয়, শব্দের প্রয়োজনীয়তা কোথায়, এটা আমরা শিখেছি। না, শব্দ কি না, যখন কতকগুলি বর্ণ পাশাপাশি বসবে এবং একটি অর্থ প্রকাশ করবে। অর্থ প্রকাশ করলে তখন তাকে আমরা শব্দ বলি। এই শব্দের সার্থকতা কোথায়? না, এই শব্দ আমরা তো ব্যবহারিক জীবনে প্রয়োগ করি, আবার এই শব্দগুলোই বিভক্তিযুক্ত হয়, বিভক্তিযুক্ত হয়ে পদে পরিণত হয়, তারপর সেগুলি বাক্যে ব্যবহৃত হয়। তো এখন আমাদের আলোচনা কিন্তু পদ নয়, এখন আমাদের আলোচনা শব্দ। এখন তাহলে যে শব্দ তৈরি হয়, সে শব্দ তৈরি করার যে পদ্ধতিগুলো, আমরা সন্ধিজাত শব্দ দেখেছি, সমাসের ফলে নতুন শব্দ তৈরি হয়, উপসর্গ করে নতুন শব্দ তৈরি করা যায়, আবার প্রকৃতি প্রত্যয় করেও নতুন শব্দ তৈরি করা যায়। এখন এই শব্দের যে গতিশীল প্রবাহ, ভাষার যে গতিশীল প্রবাহ, সেই ভাষায় গতিশীল প্রবাহে শব্দও তো প্রবাহিত হচ্ছে। একটা শব্দ তৈরি হয়েছিল কতদিন আগে, সেই শব্দের তৈরি হওয়ার সময়ে তার যে অর্থটা ছিল, এই জিনিসটা মনে রাখতে হবে। এই যে তৈরি হওয়ার সময়ে কোনো একটা বস্তুকে দেখে, কোনো একটা জিনিসকে দেখে কোনো নতুন শব্দের জন্ম হয়েছিল, তার ধাতুরূপ, তার প্রত্যয় যুক্ত করে নতুন শব্দ তৈরি করা হয়েছিল। তো সেই শব্দটির উৎপত্তিগত বা ব্যুৎপত্তিগত একটা অর্থ ছিল, কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীলতার সঙ্গে খাপ খাওয়াতে খাওয়াতে শব্দও কিন্তু তার অর্থের পরিবর্তন করে ফেলেছে। উৎপত্তিগত অর্থ এবং আজকে আমাদের জীবনে ব্যবহারিক যে অর্থ, মনে রাখতে হবে যে একটা শব্দ তৈরি হয়েছিল, তার উৎপত্তিগত বা ব্যুৎপত্তিগত একটা অর্থ ছিল, আর পরিবর্তিত হতে হতে আজকে আমাদের প্রচলিত বা ব্যবহারিক জীবনে তার অন্য অর্থ হয়েছে অনেক ক্ষেত্রে, অনেক শব্দের ক্ষেত্রে। তাহলে এই যে শব্দের অর্থের পরিবর্তন ঘটে যাচ্ছে, সেই শব্দের অর্থের পরিবর্তনটাকে মাথায় রেখে আমাদের এই চ্যাপ্টারে, আমাদের এই অনুচ্ছেদে, নানা রকম শব্দের অনুচ্ছেদে আমি 3টে শব্দ লিখে রেখেছি। দেখো, 1 নম্বর লিখেছি স্মরণীয়। এই যে স্মরণীয় শব্দটা যদি ব্যুৎপত্তি করে দেখা হয়, তাহলে কি পাবো? যা মনে রাখার মতো, শ্রী ধাতু যুক্ত অনীয়, যা মনে রাখার মতো তাই স্মরণীয়। আবার দেখো, আমরা যে প্রচলিত অর্থে শব্দটাকে ব্যবহার করি, এই একই অর্থ কিন্তু ব্যবহার করি। অর্থাৎ এই যে স্মরণীয় শব্দটা, এই স্মরণীয় শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ মানে কি না, শব্দটা কিভাবে তৈরি হয়েছিল, সেই ব্যুৎপত্তিগত অর্থ এবং আজকের প্রচলিত অর্থ উভয়ই কিন্তু এক। আবার দেখো, হরিণ, এই যে হরিণ শব্দটি যদি আমরা ব্যুৎপত্তি দেখি, তাহলে পাবো যে হরণ করে, হ্রি ধাতু থেকে তৈরি হয়েছে। যে হরণ করে সে হরিণ। কিন্তু এখন কি আমরা সেই অর্থে হরিণ শব্দটিকে ব্যবহার করি? না, করি না। এখন আমরা হরিণ শব্দটাকে ব্যবহার করি কোন অর্থে? না, হরিণ হলো একটি বিশেষ প্রাণী, একটি বিশেষ প্রাণী অর্থে ব্যবহার করি। তাহলে দেখো, এই যে হরিণ শব্দটি, এই হরিণ শব্দটির যে ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ, আজকের যে প্রচলিত অর্থ, সেই দুই অর্থের মধ্যে কিন্তু অনেক পার্থক্য দেখতে পাচ্ছি। 3 নম্বর উদাহরণ দেখো, আমি লিখেছি পঙ্কজ। এই যে পঙ্কজ শব্দটা, পঙ্কজ শব্দটার ব্যুৎপত্তি করলে আমরা পাবো পঙ্কপূর্বক জন ধাতুর ড, মানে পাকে জন্মায় যা। আচ্ছা বলো তো, তোমাকে যদি বলা হয় যে আজকে দুটো পঙ্কজ নিয়ে আসিস তো বাবা,
পাকে জন্মায় যা তুমি সবই নিয়ে আসবে, না শুধুমাত্র পদ্ম ফুল নিয়ে আসবে? অবশ্যই তুমি পদ্ম ফুল নিয়ে আসবে। কিন্তু পঙ্কজ শব্দের যে ব্যুৎপত্তিগত অর্থ, শব্দটা জন্মগত অর্থ, সেটা কিন্তু পাকে যা কিছু জন্মায়, শ্যাওলা, কচুরি, গুগলি, এইগুলো কিন্তু এখানে পাকাল, পাকে জন্মায় অর্থে বোঝাচ্ছে। কিন্তু আজকের যে ব্যবহারিক অর্থ, আজকের যে প্রচলিত অর্থ, সেই প্রচলিত অর্থে কিন্তু হয়ে গেল পঙ্কজ মানে সব অর্থ বাদ দিয়ে, হ্যাঁ পদ্ম তো পাকে জন্মায়, সব অর্থ বাদ দিয়ে একটি নির্দিষ্ট অর্থ হয়ে গেল। তিনটে জিনিস দেখলাম। কি দেখলাম? না একটা ক্ষেত্রে প্রচলিত অর্থ এবং তার ব্যুৎপত্তিগত অর্থ একই, আরেকটি ক্ষেত্রে প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো মিল নেই। তৃতীয় নম্বর ক্ষেত্রে কি দেখলাম? না প্রচলিত যে অর্থ, সেইখানে সীমিত একটি অর্থকে বোঝানো হচ্ছে, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ অনেকগুলোকে বোঝানো হচ্ছিল। এই তিন রকম ভাগকে খেয়াল করে নানা রকম শব্দের আমরা তিনটে শ্রেণী বিভাগ করব: যৌগিক শব্দ, রূঢ় শব্দ আর যোগরূঢ় শব্দ। চলো তার তিনটে ভাগ আমরা পরপর দেখে নিই। দেখো তিনটে ভাগে ভাগ করেছি। কি কি ভাগ বললাম বলো? না যৌগিক শব্দ, রূঢ় শব্দ আর যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দের উদাহরণগুলো দেখো। না যৌগিক শব্দের উদাহরণ স্মরণীয় আর গায়ক। তা যৌগিক শব্দ কোনগুলো? না যে শব্দগুলির ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ একই, তাদেরকে বলবো যৌগিক শব্দ। রূঢ় শব্দে দেখো, রূঢ় শব্দে যে হরিণটা বলেছিলাম, কি বলেছিলাম? যে হরণ করে, কিন্তু আজকের প্রচলিত অর্থে একটা পশু। আবার মণ্ডপ দেখো, মণ্ডপ মানে মণ্ড পান করে যে, মণ্ড ভাতের ফ্যান, মার ভাত, মার খায় যে, সে মণ্ডপ। এখন মণ্ডপ মানে বিয়ের মণ্ডপ বা কোনো কিছু অনুষ্ঠানের মণ্ডপকে বোঝায়। তাহলে দেখো প্রচলিত যে অর্থ আর ব্যুৎপত্তিগত যে অর্থ পুরোপুরি আলাদা, মিলছে না। তা যে শব্দগুলো কি বলবো? যে ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থের কোনো মিল থাকবে না, তাদেরকে বলবো আমরা রূঢ় শব্দ। এরপর দেখো যোগরূঢ় শব্দ। এই যোগরূঢ় শব্দের মজাটা কি? না যোগরূঢ় শব্দের একটা শব্দে অনেকগুলো অর্থ মধ্যে লুকিয়ে থাকবে, কিন্তু সবগুলোকে না বুঝে কোনো বিশেষ একটি অর্থকে বোঝাবে। যেমন পঙ্কজ, পঙ্কজ মানে কিন্তু পদ্ম, শ্যাওলা, পাকাল, কচু, অনেকগুলোকে বোঝাচ্ছে, কিন্তু সবগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র একটি বিশেষ অর্থকে বোঝাচ্ছে, তখন তাকে আমরা বলছি যোগরূঢ় শব্দ। এই যে ভাগটা, এই ভাগটা কিন্তু শব্দের অর্থগত শ্রেণীবিভাগ। শব্দের গঠনগত শ্রেণীবিভাগ আছে। গঠনগত শ্রেণীবিভাগে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। গঠনগত শ্রেণীবিভাগে শব্দ কয় ভাগে ভাগ করা যায় বললাম? দুই ভাগে। এটা অর্থগত শ্রেণীবিভাগ তিন ভাগ: যৌগিক, রূঢ়, যোগরূঢ়। আর গঠনগত যে শ্রেণীবিভাগ শব্দের, সেই গঠনগততে শব্দকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মৌলিক শব্দ, আর দুই হচ্ছে সাধিত শব্দ। এই মৌলিক শব্দ আর সাধিত শব্দের আলোচনা আমাদের এই অধ্যায়ে নেই। ঠিক আছে, এরপরে ধন্যাত্মক শব্দের পাঠটা দেখে নাও। এই দেখো এরপরের যে দুটি ভাগ আছে আমাদের, কি না শব্দ দ্বৈত ও ধন্যাত্মক শব্দ। তাহলে শব্দ দ্বৈত, এই শব্দটাকে ভাঙো। শব্দ দ্বৈত মানেটা খেয়াল করো। শব্দ দয়ে বয়ে ঐত, দ্বৈত। এই শব্দ দ্বৈত মানে কি? না শব্দ দ্বৈত মানে হলো একই শব্দের বা একই অর্থের শব্দের দুবার প্রয়োগ। যেমন আমি রাস্তায় হাঁটছি, যদি বলি আমি রাস্তায় হাঁটছি, আবার দেখো এখানে রাস্তায় হাঁটছি বললে রাস্তা শব্দের যে ব্যাপকতা বোঝায়, যদি বলি যে আমি রাস্তায় হাঁটছি, তাহলে কিন্তু এই যে রাস্তায় হাঁটছি, তাহলে কিন্তু অনেক রাস্তায় হাঁটার কথা বোঝায়। আমি পথে পথে হাঁটছি, তাহলে কিন্তু অনেক ব্যাপকতা অর্থে বোঝানো হচ্ছে। তাহলে শব্দ দ্বৈতের কাছে যদি আবার একটা অন্য উদাহরণ দিই, যে একই অর্থের শব্দের দুবার প্রয়োগ। আমার কাছে টাকা নেই বলতে যে অর্থ, যে দোতনা, যে ব্যাপকতা বোঝায়, যদি আমার কাছে টাকা পয়সা নেই, তাহলে কিন্তু তার ব্যঞ্জনে আরো অনেক বেশি
বেড়ে যায়। তাহলে শব্দদ্বৈতের কাজটা কি? না, শব্দদ্বৈতের কাজ হলো একই শব্দের দুবার প্রয়োগ বা একই অর্থের শব্দের দুবার পাশাপাশি প্রয়োগ করে অর্থের ব্যঞ্জনা, অর্থের দোতনা, অর্থের ব্যাপকতাটাকে বাড়িয়ে দেওয়া। আকাশটা লাল, আকাশে লাল রং ছড়িয়ে পড়েছে। এখানে আকাশ বলতে যে অর্থ তোমাদেরকে বোঝানো হয়, আর যদি বলি আকাশে আকাশে লাল রং ছড়িয়ে পড়েছে, তাহলে তখন কিন্তু সমগ্র প্রকৃতি চরাচরকে বোঝানো হচ্ছে। খেয়াল রেখো, এই ব্যঞ্জনাটা, এই দোতনাটা বোঝানোই শব্দদ্বৈতের মূল কাজ। 2 নম্বরে কি বলছিলাম? 2 নম্বরে বলছি যে ধন্যাত্মক শব্দ। এই ধন্যাত্মক শব্দের মধ্যে দেখো, তোমরা অনেক শব্দ নিজেরা ব্যবহার করে থাকো। ধন্যাত্মক শব্দের অর্থ হচ্ছে যে শব্দগুলোর ধ্বনি আত্মা। ধ্বনি আত্মা মানে কি? না, ধ্বনি থেকে যে শব্দগুলো তৈরি হয়। কেউ যদি বলে যে আমি হাঁটতে গিয়ে দুম করে পড়ে গেলাম, আমার কানের পাশ দিয়ে হুশ করে চলে গেল, বা ঠাস করে চড় মারলাম, তাই ধ্বনি থেকে যে শব্দগুলো তৈরি হয়, মাথার উপরে ফ্যানটা বনবন করে ঘুরছে, এই যে শব্দগুলো, বা সে ধপাস করে পড়ে গেল, এই শব্দগুলোর উৎপত্তি কিন্তু ধ্বনি থেকে, সাউন্ড। ঠিক যেমন করে সাউন্ডটা হয়, চটাস করে চড় মারলাম, আওয়াজটা যেমন হয়, সাউন্ড যেটা হয়, শব্দ যে তৈরিটা হয়, সেই ধ্বনিটা থেকে কিন্তু এই শব্দগুলোর উৎপত্তি হয়েছে। মানে এই শব্দ, ওই ধ্বনিটাই এই শব্দগুলোর আত্মা, তাই ধন্যাত্মক শব্দ। এই ধন্যাত্মক শব্দের দেখো, এই ধন্যাত্মক শব্দের আবার 2টি ভাগ আছে। একটা ধ্বনি প্রকাশক ধন্যাত্মক শব্দ, একটা ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ। তাহলে শব্দদ্বৈতের কতগুলো ব্যঞ্জনা ব্যবহার করে থাকি, বা ধন্যাত্মক শব্দের কি কি ভাগ, তো আরেকবার দেখে নিই আমরা। শব্দদ্বৈতের যে প্রয়োগগুলো একবার দেখো। নিয়মিত অর্থে, রেগুলার, ঘন্টায় ঘন্টায় আমায় ওষুধ খেতে হয়। তার মানে কি? নিয়মিত যে কাজটা করতে হয়, সেইখানে আমরা যে শব্দ দুটো পাশাপাশি ব্যবহার করি, সেইটা কিন্তু শব্দদ্বৈত হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আবার দ্রুত অর্থে, খুব তাড়াতাড়ি অর্থে, যে মিনিটে মিনিটে গোল দিল ভারত, এটা কিন্তু দ্রুত অর্থে প্রয়োগ করা, মিনিটে মিনিটে একই শব্দে দুবার প্রয়োগ, শব্দদ্বৈত। বহুলতা অর্থে, অনেক বেশিকে বোঝানো হচ্ছে, লাখ লাখ টাকা আছে আমার, অনেক বেশি বোঝানো হচ্ছে। টুকরো টুকরো মেঘ গোটা আকাশটাকে ছেয়ে দিয়েছে, খন্ড খন্ড মেঘ, এখানে কিন্তু বহুলতা অর্থে টুকরো টুকরো শব্দ দুটোর ব্যবহার করা হয়েছে। গভীরতা বোঝাতে, তাদের মধ্যে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব বোঝাতে গিয়ে আমরা বলি গলায় গলায় ভাব, দেখো কেমন। এই যে গলায় গলায় ভাব, এটা কিন্তু তাদের বন্ধুত্বের গভীরতা বোঝাতে বোঝানো হয়েছে। সাহায্য করা অর্থে, কাউকে হেল্প করবো আমরা, সে সাহায্য করা অর্থে হাতে হাতে কাজটি করে নাও। এই যে হাতে হাতে একই শব্দের দুবার প্রয়োগ, এই একই শব্দের দুবার প্রয়োগে কিন্তু হাতে হাতে শব্দ দুবার প্রয়োগে সাহায্যের ভাব ফুটে উঠছে। তারপর বললাম দেখো যে ধন্যাত্মক শব্দের 2টো ভাগ, একটা হচ্ছে ধ্বনি প্রকাশক আর একটা ভাব প্রকাশক। ধ্বনি প্রকাশক মানে যেগুলো ধ্বনি আত্মা, তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, আমি এখানে চাপড়াই ঠং করে আওয়াজ হবে, এই ধ্বনিটা তুমি শুনতে পাচ্ছ। কিন্তু যদি বলি আমার মনের ভিতরটা চিনচিন করছে, আমার মাথাটা ঝিমঝিম করছে, এই যে ঝিমঝিম করছে তুমি দেখতে পাবে, ব্যথায় আমার পাটা হাঁটুটা চিনচিন করছে, দেখতে পাবে? তাহলে না, তাই ধন্যাত্মক শব্দ 2টো ভাগ করবো। যে ধ্বনিটা আমরা দেখতে পাবো, যেমন যদি বলা হয় যে সে দুম করে পড়ে গেল, ঠিক যে পড়ে যাওয়ার যে আওয়াজটা দুম, সে আওয়াজটা আমরা শুনতে পাবো কানে, আর ওই দুম শব্দ থেকে তৈরি হয়ে গেল ধ্বনি প্রকাশক একটা ধন্যাত্মক শব্দ। আর অর্থ, এই আমাদের ভাব প্রকাশক যেটা, যে আমার বুকের ভেতরে ধরাস ধরাস করছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে, হাতগুলো চিনচিন করছে, এইগুলো কিন্তু আওয়াজটা তুমি দেখতে পাবে না। মাথার উপরে ফ্যানটা বনবন করে ঘুরছে, সনসন করে বাতাস বই, তুমি শুনতে পাবে। কিন্তু এমন কিছু ধ্বনি আছে, এমন কিছু ধন্যাত্মক শব্দ আছে, যেগুলো তুমি বাইরে দেখতে পাবে না, সেগুলো তোমাকে অনুভূতি দিয়ে বুঝতে হবে। তাই সেগুলো বলছে ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ। সেই ভাব প্রকাশক কোনগুলো? ধরাস, ঝিমঝিম, বা খাঁখা করছে, গ্রামটি খাঁখা করছে, এই খাঁখা বলে কোনো আওয়াজ শুনতে পাও না, একদম শূন্যতা অর্থে, সেই শূন্যতা অর্থে খাঁখাটাকে ব্যবহার করা হয়। অভ্যাস করো, অনুশীলন করো, দেখো ভালো লাগবে। ধন্যবাদ।